আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। করোনা টেস্ট জালিয়াতি হোতার শাহিদকে ডিবির কাছে হস্তান্তর, রিজেন্ট কার্যালয়ের র্যাবের অভিযানে জাল টাকা উদ্ধার। অভিযোগ প্রমাণ হলে যাবজ্জীবন হবে শাহিদের, বলছে দুদক। জড়িত অন্যরাও ছাড় পাবে না, মন্ত্রীদের হুঁশিয়ারি। আগের সচিবের মৌখিক নির্দেশে রিজেন্টের সাথে চুক্তি, স্বাস্থ্য ডিজির ব্যাখ্যা, সন্তুষ্ট না হলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৩,১৬৩। ভেজাল হ্যান্ড স্যানিটাইজারে বাজার সয়লাভ। করোনায় থেমে আছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি, কর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টায় ২১শে সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদ খিদে যখন যেখানে, সাথে থাক বেলামে। এছাড়া সংবাদ আরও থাকছে জন্মস্থান রাজশাহীতে প্লেব্যাক সম্রাট এন্দ্র কিশোরের চিরশয়ান, ভক্ত অনুরাগীদের শেষ শ্রদ্ধা। শুরুতেই রিজেন্ট কাণ্ডের হোতা শাহিদ করিমের গ্রেপ্তার প্রসঙ্গ। করোনা টেস্ট জালিয়াতি হোতা রিজেন্ট চেয়ারম্যান শাহিদ করিমকে ঢাকা মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে সাতক্ষীরার র্যাবের কাছে ধরা পড়ে ৫৯ মামলার আসামি শাহিদ। ঢাকায় আনার পর তার উত্তরার কার্যালয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় জাল টাকা। সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানান, শাহিদ মূলত চতুর, ধুরন্ধর ও অর্থলিপ্সু। ইবনে নূর শাওনের রিপোর্ট। দেশ ত্যাগের সময় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা থেকে আটক প্রতারক শাহেদকে সকালে র্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। চুলে কলপ করে, গোফ কেটে বোরখা পরে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। সে তার চুলের রং চেঞ্জ করেছে, তার গোফ কেটে ফেলেছিল। ঢাকা এনে উত্তরার ১১ নম্বর সেক্টরে রিজেন্ট গ্রুপের একটি কার্যালয়ে অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। এ সময় প্রায় ১.৫ লাখ টাকার জাল নোট ও ব্যবহৃত কিছু জিনিসপত্র জব্দ করা হয়। এরপর শাহেদকে নিয়ে আসা হয় র্যাব সদর দফতরে। খবর পেয়ে শাহেদের প্রতারণার শিকার বেশ কয়েকজন ছুটে আসেন সেখানে। তুলে ধরেন প্রতারক শাহেদের নানা কেলেঙ্কারির ফিরিস্তি। চেক দিছে, চেকে প্রতারণা করেছে, ওনার ব্যাংকে টাকা নাই। আর এক চেক তো প্রতারণা, ওনার চেকই না, অন্য চেক দিয়ে দিছে। আচ্ছা, আপনি এখানে আসছেন কার কাছ থেকে আমার ঠিকানা পাইছেন? আমি বলছি যে আপনার কাছে আমাকে পরিচয় করাই দিছে, সেই বলছে সে ওখানে বসে উত্তর খানের ওসি সাহেব বনয় তপন ওনাকে ফোন দিয়ে বলল সেই আমিনুল লোকটাকে ঝুলাইয়া পিটাও, কেন আমার ঠিকানায় দিল এদেরকে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে প্রতারণা করাই ছিল শাহেদের কৌশল। নিজেকে কখনো অবসরপ্রাপ্ত বা চাকরিরত সেনা কর্মকর্তা, কখনো মিডিয়া ব্যক্তিত্ব বা উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিতে বলে জানতে পারি। সে বালু ও পাথর ব্যবসায়ী, এমনকি রিক্সা চালকদের ভুয়া লাইসেন্স দিয়ে প্রতারণা করেছে বলে জানা যায়। রিজেন্ট হাসপাতালের ১০,০০০ কোভিড টেস্টের ৬,০০০ রিপোর্টই ভুয়া ছিল বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। একদিকে সে রুগীর কাছ থেকে টাকা নিয়েছে, অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিল সংগ্রহের জন্য জমা দিয়েছে বলে আমরা জানতে পারি। চুক্তি মোতাবেক তার বিনামূল্যে চিকিৎসা করার কথা ছিল। পরে ডিএমপির গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয় শাহেদকে। এই নৌকা দিয়ে যখন পার হচ্ছিলেন তখন আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই। ইবনে নূর শাওন, ২১শে টেলিভিশন, ঢাকা। করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট কাণ্ডের পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন প্রতারক শাহিদ। এর আগে ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট দেওয়া সহ বেরিয়ে আসে শাহিদের নানা অনিয়ম। ১৫ বছরের প্রতারণার জীবনে শাহিদের নামে মামলার সংখ্যা ৫৯টি। তার সহযোগী ও পৃষ্ঠপোষকদের বিষয়েও খোঁজ খবর চলছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সরওয়ার। পরিবারের দেয়া নাম শাহেদ করিম, তবে ইফতেখার করিম, ইফতেখার মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ শাহেদ সহ নানা পরিচয় আছে তার। মেজর শাহেদ, কর্নেল ইফতেখার,
কখনো বা প্রধানমন্ত্রীর এপিএস, সিনিয়র সচিব, সচিব, যুগ্ম সচিব পরিচয় দিতেন এই প্রতারক। অর্থের জোরে টেলিভিশন টকশোগুলোরও পরিচিত মুখ হয়ে ওঠেন শাহেদ। সেবাই বড় ধর্ম, ব্যবসা নয়। সেখানে নীতিকথার ফুলঝুরি, অথচ নিজের প্রতিষ্ঠানের কর্মীদের কাছে তার পরিচিতি অমানুষ। বকেয়া বেতন ভাতা চাইলে টর্চার সেলে নিয়ে নিজেই পেটাতেন তাদের। 4 দলীয় জোট সরকারের আমলে বিএনপি নেতাদেরও ঘনিষ্ঠ ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল তার। প্রতারণার মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2 বছর কারাগারে ছিলেন শাহেদ। করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় আলোচনায় আসার আগেও গণমাধ্যমের শিরোনাম হয়েছেন শাহেদ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সুযোগ সন্ধানী শাহেদ নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দেয়া শুরু করেন। আর এই পরিচয় প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগ নেতা, মন্ত্রী ও সাংসদদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন প্রতারক শাহেদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথিপত্র অনুযায়ী 59 মামলার আসামি শাহেদ 2011 সালে বিডিএস ক্লিক 1 নামে এমএলএম প্রতিষ্ঠান গড়ে সাধারণ মানুষের 500 কোটি টাকা হাতিয়ে নেন। মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের বিমানবন্দর শাখা থেকে 3 কোটি টাকা ঋণ নেয়ার সময় কর্নেল পরিচয়ে জমা দেন ভুয়া কাগজপত্র। আরকেসিএস মাইক্রোক্রেডিট ও কর্মসংস্থান সোসাইটি নামে একটি অনুমোদনহীন প্রতিষ্ঠানেরও মালিক তিনি। প্রতারণার ক্ষেত্র বহুমুখী করতে সামনে রেখেছেন রিজেন্ট হাসপাতাল, রিজেন্ট কলেজ, রিজেন্ট ইউনিভার্সিটি, রিজেন্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, রিজেন্ট কেসিএস লিমিটেড, রিজেন্ট আইটি, বিডিএস কুরিয়ার সার্ভিস ও কর্মসংস্থান সোসাইটি নামে বেশ কিছু প্রতিষ্ঠান। প্রতারক শাহেদ শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। এখন বিচারের মুখোমুখি হয়ে সাজা নিশ্চিত হলে শাহেদ নামে বহুমুখী প্রতারকের অধ্যায় শেষ হবে বলেই মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে শাহিদের বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হলে 7 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। অনুসন্ধানে তথ্য প্রমাণ মিললে দুদক মামলা করবে বলেও জানান তিনি। শাকির আরজু রিপোর্ট। র্যাবের অভিযানে সামনে আসে করোনা পরীক্ষার নামে রিজেন্ট হাসপাতালের প্রতারণার চিত্র। এরপর একে একে বের হতে থাকে রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদের নানা কেলেঙ্কারি। রিজেন্ট কাণ্ডে এ পর্যন্ত শাহেদসহ গ্রেফতার 10 জন। এরই মধ্যে মাইক্রোক্রেডিট ও এমএলএম ব্যবসা, জালিয়াতি, প্রতারণার মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ, আয়কর ফাঁকি, ভুয়া নাম ও পরিচয়ে ব্যাংক ঋণ, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাহেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। তথ্য প্রমাণ পেলে হবে মামলা। কেউ ছাড় পাবে না, উনি সরকারি কর্মকর্তা হোক, বড় আমলা হোক, যেই হোক, ক্রেডিবল এভিডেন্স যদি আসে তো অবশ্যই মামলা হবে। সেই মামলা হতে পারে মানি লন্ডারিং, সেই মামলা হতে পারে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, সেই মামলা হতে পারে সম্পদের বিবরণী দাখিলের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণ হলে 10 বছরের সাজা হতে পারে। প্রতারণার সর্বোচ্চ সাজা 7 বছর। বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করলে দণ্ডবিধিতে যাবজ্জীবন সাজার বিধান আছে। 409 সঙ্গে কিন্তু সরকারি কর্মচারী কর্মকর্তা থাকতে হবে, তাহলে এটা যাবজ্জীবন সাজা হতে পারে। আর যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলা হয় তাহলে এটা 10 বছর হতে পারে। মানি লন্ডারিং হতে যদি অপরাধ হয় তাহলে মানি লন্ডারিং জন্য সর্বোচ্চ 12 বছর হতে পারে। শাহেদের নানা কেলেঙ্কারি বেরিয়ে আসার পর থেকেই তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আসছেন নাগরিকেরা। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। শাহেদের মতো অপরাধীকে গ্রেপ্তারই প্রমাণ করে যত ক্ষমতাশালী হোক না কেন ধরা তাকে পড়তেই হবে বলে মন্তব্য করেছেন সরকারের মন্ত্রীরা। তারা বলেছেন, রিজেন্ট শাহেদের সাথে আরও যারা জড়িত তারাও ছাড় পাবে না। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও সতর্ক হলে হয়তো এ ধরনের কেলেঙ্কারি ঘটতে
ঘটত না বলে মন্তব্য করেন তারা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। কোভিড টেস্ট কেলেঙ্কারির হোতা, প্রতারণার ভুরি ভুরি অভিযোগ যার বিরুদ্ধে সেই শাহেদ করিম ধরা পড়ার পর আর সবার মতো খুশি সরকারের মন্ত্রীরাও। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেছেন, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। মুখোশের আড়ালে থাকা অপরাধীদের খুঁজে বের করা হবে বলেও জানান তিনি। রিজেন্ট হাসপাতাল ও জেকেজেড কর্মকর্তাদের গ্রেপ্তার প্রমাণ করে অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। যারা দুর্নীতি অনিয়মের সাথে যুক্ত তাদের সতর্ক হওয়া উচিত। কোনো অপরাধী অপরাধ করে ছাড় পাবে না। শাহেদ ধরা পড়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, দৃষ্টান্তমূলক বিচার যাতে হয় তার ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সে সবসময় ফাঁকফোকর খুঁজে কিভাবে সে বেরিয়ে যাবে কিংবা সেই প্রতারণাটা করবে, কোনো জায়গায় পার নাই। আমরা তাকে ধরে ফেলেছি এবং এবার আমরা সব কিছু উদ্ঘাটন করে আমরা আইনের কাছে, আমরা বিচারকের কাছে আমরা উত্থাপন করব। সে যাতে আর সুযোগ না পায় সেটা আমরা দেখব। রিজেন্ট কাণ্ডে যারাই জড়িত তাদের কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তর যখন বিভিন্ন হাসপাতালের সাথে চুক্তি করে তখন তাদের আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ছিল প্রথম থেকেই। সেখানে কিছু ঘাটতি ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। শাহেদকে নিয়ে বিএনপির বক্তব্যকে অবান্তর বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। শাহেদের মদতদাতা ধরতে হয় তাহলে হাওয়া ভবনের থেকে যারা মদত দিয়েছিল এবং স্কাইপিতে যখন তারেক রহমানের সাথে কথা বলে সে ব্যাপারে বিএনপি কি বলবে? প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। রিজেন্টের সাথে চুক্তি করা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শোকজের জবাব দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। আগে স্বাস্থ্য সচিবের মৌখিক নির্দেশে রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি হয়েছিল বলে উল্লেখ করেছেন ডিজি। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ডিজি আবুল কালামের জবাবে সন্তুষ্ট হলে চিঠি দিয়ে জানানো হবে, না হলে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। শোকজের জবাব নিয়ে সকালে সচিবালয়ে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের কাছে জবাবসহ বেশ কিছু কাগজপত্র জমা দেন। পরে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, কাগজপত্র যাচাই বাছাই করা হবে। রিজেন্টের সাথে চুক্তির ব্যাপারে যথাযথ ব্যাখ্যা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। আজকে যে কাগজপত্র তিনি দিয়েছেন আমরা সবগুলো যাচাই বাছাই করে দেখব যে আমরা যেসব বিষয় জানতে চেয়েছি এই কাগজে সেগুলোর যথাযথ উত্তর আছে কিনা। আমরা কাগজপত্রগুলো একটু পর্যালোচনা করব, দেখব, দেখার পরে আমরাও তো একটা চিঠি লিখব। সচিব জানান, আগের সচিব আসাদুল ইসলামের মৌখিক নির্দেশে রিজেন্টের সাথে চুক্তি করা হয়েছে বলে জবাবে উল্লেখ করেছেন স্বাস্থ্যের ডিজি। উনি বলেছেন যে এগুলো মৌখিকভাবে বলেছিল। তো মৌখিকভাবে কে বলেছিল? উনি বলেছেন যে পূর্ববর্তী সচিব মহোদয় বলেছেন। তো আমি বলছি যে আপনার ডকুমেন্টস কোথায়? যতটুকু দিয়েছে এটা আরেকটু, যেহেতু অনেকগুলো কাগজ একত্রে আছে, আমি একটু যাচাই বাছাই করব। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির ব্যাখ্যা জানতে চেয়ে গত রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে চিঠি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণে ১৩০তম দিনে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৪৫৭ জন প্রাণ হারালো মহামারী করোনায়। কোভিড-19 সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১,৯৩,৫৯০ জন। শনাক্তের বিবেচনায় এ হার ১৯.৭৫%। দেশে ৭৯টি ল্যাবে ১৪,৩০৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে ১৪,০০২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯,৮০,০২৩টি। চব্বিশ ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৫৩৩ জন শনাক্ত হয়েছেন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১,৯৩,৫৯০ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৩ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২,৪৫৭ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭%। সুদৃশ্য বোতলে ভেজাল হ্যান্ড স্যানিটাইজারে ছেয়ে গেছে সারা দেশ। রাজধানীর বিভিন্ন বাসাবাড়িতে ক্ষতিকর মিথানল বা কাঠে ব্যবহার করা স্পিরিট দিয়ে তৈরি হচ্ছে নকল হ্যান্ড স্যানিটাইজার।
উপকার তো দূরে থাক, বরং মাত্রাতিরিক্ত ব্যবহারে চর্মরোগ এমনকি চামড়ার ক্যান্সারও হতে পারে। এই যখন অবস্থা, তখন ফুটপাত থেকে হ্যান্ড স্যানিটাইজার না কেনার আহ্বান ওষুধ প্রশাসনের। আহমদ বাবু রিপোর্ট। বাসা ভাড়া করে এভাবেই তৈরি হচ্ছে ভেজাল হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ডবার। ভেজাল স্যানিটাইজার ভরা হয় সুদৃশ্য বোতলে, দেখে বোঝার উপায় নেই। রাজধানীর রায়েরবাগ ও মিটফোর্ডে এরকম কয়েকটি নকল কারখানায় কয়েক মাস ধরেই তৈরি করা হচ্ছিল ভেজাল সুরক্ষা সামগ্রী। খবর পেয়ে অভিযান চালায় র্যাব সহ ওষুধ প্রশাসন অধিদপ্তর। ভেজাল এসব পণ্য যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে, বিক্রি হচ্ছে রাজধানীর অলিগলি ও ফুটপাতে। রাস্তার পাশে অনেকেই এখন এরকম সুরক্ষা সামগ্রীর দোকান খুলে বসেছেন। স্যানিটাইজার বা হ্যান্ডবার মিরপুর ও মিটফোর্ড থেকে কিনে আনেন বিক্রেতারা। আসল না নকল তা জানেন না তারা। বড় বড় ডিলার তাদেরকে ধরতে হবে, আর তারা যদি নকল বেছে, আমরা তো আর এগুলো জিনিস জানি না যে নকল নাকি ভালো। মিটফোর্ডে যেগুলো যে ওষুধের দোকানে পাইকারি বিক্রি করে ওই দোকান যেগুলো আছে তার বাইরের প্রোডাক্ট না। ভেজাল বন্ধে কঠোর হওয়ার দাবি ক্রেতাদের। গোড়ায় ধরতে হবে, প্রশাসনকে সচেতন হতে হবে, তারপরে আমরা বুঝবো যে এটা আসল না নকল। অনুমোদনহীন সুরক্ষা সামগ্রী বিক্রি না করার আহ্বান ওষুধ প্রশাসন অধিদপ্তরের। রেজিস্টার্ড প্রোডাক্ট আছে, এইগুলোর মধ্যে ডিআর নাম্বার আছে, এমএ নাম্বার আছে, কোম্পানির ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নাম্বার আছে। এইগুলা দেখে যদি কিনে কাস্টমার প্রতারিত হবে না। যদি রাস্তা থেকে কিনে কোনো লেবেলবিহীন, তাহলে মানুষ প্রতারিত হবে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চাহিদা বেড়ে যাওয়ায় ভেজাল বেড়েছে। রাষ্ট্রের যে সুনির্দিষ্ট অর্গান আছে তাদের কার্যক্রমগুলো তারা সঠিকভাবে পালন করে, মনিটরিংয়ের জায়গায় যদি আরও স্ট্রং করা হয় তাহলে এটি আরও কমে যাবে। সাধারণ জনগণ আছে, তাদের সচেতনতা এখানে প্রয়োজন। ভেজাল ঠেকাতে নিয়মিত অভিযান চালানোর দরকার বলেও জানান তিনি। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। সম্মেলনের 7 মাস পেরোলেও আওয়ামী লীগের 4 সহযোগী ও একটি ভাতৃপ্রতিম সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। মূলত করোনায় থেমে আছে কমিটি গঠনের প্রক্রিয়া। পদ পদবি না থাকায় কাজে উৎসাহে ভাটা পড়লেও দুর্যোগেই কর্মীরা নিজেদের প্রমাণ করবে বলে মনে করছেন নেতারা। এদিকে 2-1টি সহযোগী সংগঠন পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়েছে, যা এখন অনুমোদনের অপেক্ষায়। প্রণব চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। ক্যাসিনো কাণ্ডে টালমাটাল অবস্থায় শুদ্ধি অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের বেশ কয়েকটি সহযোগী সংগঠনের সম্মেলন হয়। অনুপ্রবেশকারী ও হঠাৎ উড়ে এসে জুড়ে বসাদের বাদ দিয়ে সংগঠনগুলোকে চাঙ্গা করাই ছিল মূল উদ্দেশ্য। বিগত বছরের নভেম্বর মাস জুড়েই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেষে ত্যাগী কর্মীরা কমিটিতে পদ পদবি পাবে বলে আশায় বুক বেঁধেছিল। এর মাঝেই সবকিছু থামিয়ে দেয় করোনা। 7 মাসে একটিরও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। আগামীতে নির্ধারিত সময়ে সম্মেলন হলে বর্তমান কমিটির মেয়াদ থাকে 13 মাস। করোনা কতদিন থাকবে কেউ জানে না। এ অবস্থায় পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে কি ভাবছেন সংগঠনগুলোর নেতারা? মানুষ বাঁচানোর কাজে আমরা এনগেজড আছি। কমিটি নিয়েও অগ্রসর হয়েছে। এখন শুধু অ্যাপ্রোপ্রিয়েট সময়ে অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশনে কমিটি ডিক্লেয়ার্ড হবে। একটি কমিটিকে অনুমোদন দেওয়ার জন্য পর্যাপ্ত সময় যেটা দরকার, সেটার দিকে মনোযোগ দেওয়ার মতো অফুরন্ত সময় এই মুহূর্তে এটা উপযুক্ত সময় নয়। এখন হচ্ছে মানুষের সেবা করার উপযুক্ত সময়, সেই কারণে হয়তো বা দেরি হচ্ছে। করোনা পরিস্থিতিতে যেভাবে কাজ করেছে, আগামী কমিটিতেও তারা এই সততার সাথে কাজ করবে এবং দেশের যে কোনো দুর্যোগময় পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো কাজে তারা ভয়কে জয় করে মানুষের পাশে থাকবে। পদ প্রত্যাশীদের অপেক্ষা বাড়ছে। 2-1টি সহযোগী সংগঠন নীতি নির্ধারণী পর্যায়ে কমিটি জমা দিয়েছে, এখন অনুমোদনের অপেক্ষা। এই দুর্যোগ মোকাবেলা করার মতো ত্যাগী নেতাদের চিহ্নিত করার সুযোগ এই কোভিড-19 মহামারীর সময় আমাদের প্রাণপ্রিয় নেত্রী এবং আমরা পেয়েছি। এই করোনা পরিস্থিতি একটু কেটে গেলেই আমরা কিন্তু আমাদের কমিটি আমাদের হাতে পেয়ে যাব এবং সেই কমিটি আমরা দিতে পারবো। কিন্তু এই কমিটির কারণে কিন্তু আমাদের কোনো কাজে ব্যাহত হয়নি। সংগঠনকে চাঙ্গা করতে দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জরুরি বলে মনে করেন নেতারা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনা পরীক্ষা নিয়ে প্রতারণা মামলায় জেকেজি এমডি আরিফ 4 দিনের রিমান্ডে। বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নতুন সময়সূচি উদ্বোধন করলেন মেয়র তাপস।
আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে প্রতারণা মামলায় জেকেজি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আরিফ চৌধুরী ও তার ভগ্নিপতি সাইদ আহমেদকে 4 দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। তাদের মহানগর হাকিম আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় আরিফের স্ত্রী সাবরিনাকেও 3 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত মাসে 23 জুন রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন আরিফ। গোয়েন্দা পুলিশ জানায়, আরিফ ও সাবরিনা মিলে করোনা পরীক্ষার ভুয়া সনদ বিক্রি করেছেন। প্রতিটি পরীক্ষার জন্য নিয়েছেন সর্বনিম্ন 5,000 টাকা। আর বিদেশি নাগরিকদের কাছ থেকে জনপ্রতি তারা নিতেন $100 মার্কিন বা 8,400 টাকা। করোনা পরিস্থিতিতে বিমানবন্দরের তাপমাত্রা মাপা ছাড়া আর কোনো পরীক্ষার ব্যবস্থা নেই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক জানালেন, বিদেশ ফেরত যাত্রীদের করোনা টেস্টের সনদ দেখা হলেও বহির্গামীদের ক্ষেত্রে সে নিয়ম নেই। তবে শিগগিরই সরকারি নির্দেশ মতো করোনার সার্টিফিকেট দেখা হবে বলে জানান তিনি। জসিম জুয়েলের রিপোর্ট। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে 125 বাংলাদেশিকে ইতালিতে নামতে দেওয়া হয়নি। কারণ হিসেবে উল্লেখ করা হয়, এর আগে ইতালিতে যাওয়া বাংলাদেশিদের বেশ কয়েকজন করোনা পজিটিভ হয়। এরপরই নড়ে চড়ে বসে সরকার। সকল বহির্গামী যাত্রীদের জন্য করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়। করোনা সংক্রমণ শুরুর পর তাপমাত্রা মাপা ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না বিমানবন্দরে। তবে এখন বিদেশ ফেরত যাত্রীদের করোনা টেস্টের সনদ দেখা হচ্ছে। দেখাতে না পারলে পাঠানো হচ্ছে কোয়ারেন্টাইনে। বহির্গামীদের ক্ষেত্রে এই নিয়ম নেই। WHO রিকমেন্ডেশন অনুযায়ী স্বাস্থ্যগত যে কোনো পরীক্ষা নিরীক্ষা আসলে স্বাস্থ্য বিশেষজ্ঞদেরই করার কথা। বিমানবন্দরের বহির্গামী যাত্রীদের জন্য আসলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত কোনো জনবল বা কোনো যন্ত্রপাতি নাই, যার কারণে আমাদের বহির্গামী যাত্রীদের জন্য যে স্বাস্থ্য পরীক্ষা যদি করতে হয় সেটা করা সম্ভব নয় আমাদের পক্ষে। বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা জানান, স্ক্রিনিং ও তাপমাত্রা মাপা ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। ইউরোপের ব্যাপারে আমাদের মন্ত্রণালয় থেকে আদেশ যাচ্ছে যে 6 ঘন্টা আগে যেন প্যাসেঞ্জাররা এয়ারপোর্টে আসে। বাট যে কোভিড-19 পরীক্ষার এখন পর্যন্ত ফাইনালাইজড কোনো আমরা পাইনি। তবে সবার জন্য করোনা সনদ বাধ্যতামূলক করেছে সরকার। এখন থেকে যারা দেশের বাইরে যাবেন তাদের সবার সনদ দেখেই ভ্রমণ করতে দেবে বিমান কর্তৃপক্ষ। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বর্জ্য ব্যবস্থাপনার সকল কার্যক্রম সন্ধ্যা 6টা থেকে ভোর 6টার মধ্যে শেষ করার নতুন সময়সূচি উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। রাতে ধানমন্ডি 27 নম্বরে 75টি ওয়ার্ডে এই কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত প্রাথমিক বর্জ্য সংগ্রহ করা হবে। রাত 8টা থেকে 10টার মধ্যে বর্জ্য স্থানান্তর শুরু হয়ে ভোর 6টার মধ্যে তা শেষ হবে। ঢাকাবাসী পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান মালিক ও ব্যবসায়ীদের দিনের বেলা রাস্তায় কিংবা উন্মুক্ত স্থানে কোনো ধরনের ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি। ঢাকাবাসী সহ সকলকেই বলি, আর কেউ উন্মুক্ত স্থানে কেউ বর্জ্য ফেলবেন না। 5,391 জন পরিচ্ছন্ন কর্মী নিরলসভাবে কাজ করবে। সন্ধ্যা 6টা থেকে ভোর 6টার মধ্যে তারা ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ফকফকা করে তুলবে। করোনা মহামারীর মধ্যে বেড়েছে বাল্যবিবাহ। আগের তুলনায় করোনাকালে বাল্যবিবাহ বেড়েছে 13%। বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্র্য, অশিক্ষা, সামাজিক নিরাপত্তার অভাব সহ নানা কারণে বাল্যবিবাহ বন্ধ করা যাচ্ছে না। এতে মাতৃমৃত্যুর হার বৃদ্ধিও আশঙ্কা তাদের। মফিউর রহমানের রিপোর্ট। নানা সূচকে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। মাতৃমৃত্যু হার কমে আসাও এই অর্জনের অন্যতম। দিনে দিনে বাল্যবিবাহ কমে আসায় কমেছিল মাতৃমৃত্যুর হার। সচেতনতা ও আইন দিয়েই মূলত বাল্যবিবাহ রোধ করার চেষ্টা ছিল সব সময়, কিন্তু করোনাকালে বেড়ে গেছে বাল্যবিবাহ। মূলত গ্রামাঞ্চলে চুপিসারে বহু বাল্যবিবাহ হয়েছে। সামাজিক নিরাপত্তার অভাব ও দারিদ্র্যই এই সময়টিতে বাল্যবিবাহ বেড়ে যাওয়ার কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের অর্জন অনেকগুলো রয়েছে এবং সেই অর্জনের মধ্যে দেখতে পাচ্ছি বাল্যবিয়ের মতো বিষয়টিকে আমরা ঠিক ওইভাবে প্রতিরোধ করতে পারিনি বা এটাকে আমরা তাৎপর্যমণ্ডিত হারে কমিয়ে আনতে পারিনি। আমার বাসায় যদি একটা 12-13 বছরের একটা মেয়ে থাকে, একটু সুন্দর দেখতে হয় এবং সে বড় হচ্ছে, তা আশেপাশে ছেলেদের তো নজর থাকে।
এইটা তো হলো বড় রকমের একটা ইনসিকিউরিটি। তাদের মতে বাল্যবিবাহ বাড়লে মাতৃমৃত্যুর হার কমানোর যে সফলতা তা থেকে ছিটকে পড়বে দেশ। দক্ষিণ এশিয়ার মধ্যে দেখা যায় বাংলাদেশেই হচ্ছে কিশোরী মাতৃত্বের ব্যাপারটি বেশি, আর কিশোরী যে মাতৃত্ব তারা এক ভালনারেবল অবস্থায় রয়েছে। ছোট বাচ্চা মেয়েগুলা যখন গর্ভবতী হবে তখন তাদের শরীরটা তো পরিপুষ্ট হবে না, তাদের পুষ্টির অভাব থাকবে, রক্তাল্পতা থাকবে, তাদের বহুবিধ সমস্যা থাকতেই থাকবে। বাল্যবিবাহ বাড়লে নারী শিক্ষাসূচকেও অবনতি ঘটবে। তাই সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগে বাল্যবিবাহ বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। জন্মস্থান রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হলেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। খ্রিস্টান কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে গানের জগতের এই নক্ষত্রের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন ভক্ত, অনুরাগী, জনপ্রতিনিধি ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বজুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। রাজশাহী সিটি চার্চে সকাল থেকেই ভক্ত অনুরাগীদের ভিড়। 9:30টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে আনা হয় এন্ড্রু কিশোরের নিথর দেহ। শেষকৃত্যানুষ্ঠান শেষে ফুলে ফুলে ঢেকে দেওয়া হয় কফিন। শ্রদ্ধা জানান তার ভক্ত, অনুরাগী ও স্বজনেরা। সেখান থেকে তার মরদেহ নেওয়া হয় রাজশাহী মহানগরীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের কবরস্থানে, যেখানে শুয়ে আছেন তার বাবা মা। তার প্রিয় লাল রঙের পাঞ্জাবি পরিয়েই সমাহিত করা হয় এন্ড্রু কিশোরকে। জীবনের গল্প শেষ হলে কি হবে, তার গান থাকবে মানুষের মুখে মুখে। ওনার এই অকাল প্রয়াণ আমাদেরকে হতাশ করেছে, অপূরণীয় ক্ষতি দেশের জন্য। চিরশয়নের আগে যাওয়া হয়নি তার প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে। হিমাগার থেকে বাইরে রাখা সমুচীন হবে না, বডিটা ডিকম্পোজ হয়ে যাবে, সেই জন্য আর আমরা অত রিস্ক নিলাম না। 8বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এন্ড্রু কিশোর দীর্ঘ 10 মাস লড়াই করেছেন ক্যান্সারের সাথে। শেষ পর্যন্ত গত 6 জুলাই সন্ধ্যায় তার প্রিয় শহর পদ্মাপাড়ের রাজশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। তার স্মৃতি ধরে রাখতে চান সংস্কৃতি প্রেমীরা। 2100 পদকটা দাদার জন্য একদমই প্রযোজ্য, যেটা আমি সরকারের কাছে দাবি করতে পারি আমাদের শিল্পী মহল থেকে। ডিকশনারি হারালাম ইন্ডাস্ট্রির প্লেব্যাক সম্রাট, তার মতো শিল্পী আর কোনোদিনই আসবে না। রাজশাহীর গুণী সন্তান এন্ড্রু কিশোরের স্মৃতি ধরে রাখতে উদ্যোগ নেওয়ার কথা জানান জনপ্রতিনিধিরা। রাজশাহীতে এন্ড্রু কিশোরের নামে একটা সঙ্গীত বিদ্যালয় হোক। মেয়র হিসেবে রাজশাহীতে তার নামে একটি সড়ক, এটা তো আমরা করতেই পারি, এবং একটা প্রতিষ্ঠানও আমরা করতে পারি, এটা করবো ইনশাআল্লাহ। প্রায় 15,000 সিনেমার গান গেয়েছেন এন্ড্রু কিশোর। ভক্তদের কাঁদিয়ে অনন্তলোকে পাড়ি জমালেও তিনি থাকবেন বাংলা গানে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দ্বিতীয় দফা বন্যায় পানিবন্দী লাখো মানুষ, নতুন নতুন এলাকা প্লাবিত, দুর্গত এলাকায় বাড়ছে দুর্ভোগ। তৃতীয় ধাপের ট্রায়ালে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মডার্না ভ্যাকসিন, সফল হওয়ার প্রত্যাশা। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। দ্বিতীয় দফা বন্যায় উত্তরাঞ্চলের কয়েক লাখ মানুষ পানিবন্দী। তিস্তা, ধরলা, করতোয়া, মহানন্দায় পানি কমছে, তবে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট বেড়েছে। এখনও পানিতে রাস্তাঘাট তলিয়ে থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকার। 21 প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার 60 ইউনিয়নের 525টি গ্রাম প্লাবিত হয়ে 3 লাখ মানুষ পানিবন্দী। এখন বাড়িঘর, ছাগল, গরু সম্পূর্ণ ওই যে জোট মিলের মধ্যে নিয়ে আসি, চেয়ারম্যান তো উদ্দেশ্যই করে না, কোনো পাইও নেই এই পর্যন্ত বাইরে জড়ো হয়। লালমনিরহাটের প্রধান 2 নদী তিস্তা ও ধরলার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও এখনও বানের পানির নিচে অনেক এলাকা। সরকারি রাস্তা ও বাঁধের উপর আশ্রয় নিয়েছেন বানভাসী মানুষ। দুর্গত এলাকায় রয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। পানি আবারও মনে করে উঠছে, আবার পলিথিন টাঙ্গিয়ে এইভাবে গরু ছাগল ধরে আসছে। এই যে বন্যা আসলে গেলে আমাদের কষ্ট, গরু ছাগল নিয়ে খাওয়া দাওয়া নাই, কিছু নাই। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ পানি বাড়ছে সবগুলো নদ নদীতে।
নতুন করে প্লাবিত হয়েছে গাইবান্ধার 4 উপজেলার চরাঞ্চলের 60 গ্রামের অন্তত 70,000 ঘরবাড়ি। এখন মনে কোনো কাজকর্ম নাই, কিছু নাই, না খায়াও এগুলো পরিভরি আছে। পঞ্চগড়ের করতোয়া ও মহানন্দা নদী সহ জেলার বিভিন্ন নিম্ন এলাকায় পানি কমতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন মানুষ। সিরাজগঞ্জে দ্বিতীয় দফা বন্যায় যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রত্না জামান, 21 টেলিভিশন। করোনা জয়ীদের সাভার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। সকালে পুলিশ সুপারের কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে তাদের স্বাগত জানানো হয়। সাভার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার সানা সামিনুর রহমানের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে এই সম্বর্ধনা আয়োজন করা হয়। সভাপতি বক্তব্যে বলেন, করোনা প্রতিরোধে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিনিয়র অফিসার সহ 53 জন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ করোনায় আক্রান্ত হলেও 50 জনই সুস্থ হয়েছেন। পরে পুলিশ সদস্যদের মধ্যে পিপিই, মাস্ক ও ওষুধ বিতরণ করা হয়। আমাদের এই করোনা যোদ্ধা যারা আছেন তাদের মধ্যে 40 জন রক্তদান করবেন আগামী 2-1 দিনের মধ্যে, যাতে করে তাদের রক্তে অন্যান্য পুলিশ সদস্য সহ যারা অসুস্থ আছেন তারা সুস্থ হয়ে আসতে পারে। প্রাক্তন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। গত 1 জুলাই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। 1991 থেকে 1995 সাল পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন তিনি। পেশাগত জীবনে জাহাজ ও ঘাঁটির অধিনায়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মোহাইমিনুল ইসলামের মৃত্যুতে স্বজন ছাড়াও নৌবাহিনীর সর্বস্তরের সদস্যরা শোক প্রকাশ করেছেন। বাদ আসর নৌ সদর দপ্তর মসজিদে নামাজে জানাজা শেষে স্বাস্থ্যবিধি মেনে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এখন পর্যন্ত এসএমই ঋণ পেয়েছেন মাত্র 51 জন নারী উদ্যোক্তা। এসএমই ঋণে ব্যাংকগুলোর অনাগ্রহ এবং উদ্যোক্তাদের প্রয়োজনীয় সব কাগজপত্র দেখাতে না পারাকেই ঋণ ছাড় না হওয়ার কারণ বলছেন এসএমই খাত সংশ্লিষ্টরা। এ অবস্থায় নারী উদ্যোক্তাদের জন্য আলাদা প্রণোদনা প্যাকেজের দাবি উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের। মেহেদী হাসানের রিপোর্ট। বিশ্ব মহামারী করোনার ধাক্কা লেগেছে অর্থনীতিতে, আর সব খাতের মতো ক্ষতির মুখে পড়েছে ক্ষুদ্র ক্ষুদ্র নানা উদ্যোগ। ক্ষুদ্র নানা শিল্পের সঙ্গে জড়িতদের বড় একটি অংশই নারী। করোনা মোকাবেলায় সরকার ঘোষিত 1 লাখ কোটি টাকারও বেশি প্রণোদনা প্যাকেজের 20,000 কোটি টাকা বিতরণ হবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে। সুদের হার সর্বোচ্চ 9%। বিপুল পরিমাণে ঋণ অল্প সময়ের মধ্যে বিতরণ নিয়ে নানা সমস্যার কথা বলে আসছে ব্যাংকগুলো ও ব্যবসায়ী নেতারা। এ পর্যন্ত এসএমই ঋণ পেয়েছেন মাত্র 51 জন নারী উদ্যোক্তা। এ সংখ্যা কেন এত কম? নানা কারণ থাকতে পারে, তবে বিষয়টি নিয়ে ভাবছে কেন্দ্রীয় ব্যাংক। ওই মহিলার যদি পারফরমেন্স ভালো না হয়, সে যে ক্ষেত্রে লোন নিতে চাচ্ছে তার এক্সপিরিয়েন্স যদি ওই ক্ষেত্রে না থাকে, এই বিভিন্ন মেকানিজমকে তো ফলো করে লোনটা দিতে হচ্ছে। যে কোনো মহিলা কোনো ব্রাঞ্চে গেছে, তাকে দেওয়া হয়নি, তার যোগ্যতা থাকা সত্ত্বেও দেওয়া হয়নি, সেটা আমি কনসিডারে নিয়ে সেটা আমি দেখতে পারি। নারীদের ঋণ আবেদন আলাদা করে মূল্যায়নের দাবি নারী উদ্যোক্তাদের। যদি ব্যাংক সেক্টরটা এই বিকাশে ট্রানজাকশন, কুরিয়ারের যে ট্রানজাকশনের রসিদ, সেগুলোকে ডকুমেন্ট হিসেবে গ্রহণ করে, তাহলে হয়তোবা আমাদের এই এসএমই খাতের উদ্যোক্তারা এই ডকুমেন্টেশনের উপর বেস করে এই প্রণোদনার অ্যাপ্লাই করতে পারে। উইমেন চেম্বার বলছে, পুরুষ উদ্যোক্তাদের সাথে সরাসরি প্রতিযোগিতা করে নারীরা ঋণ পাবেন না। এ অবস্থায় নারীদের জন্য আলাদা প্যাকেজের দাবি তাদের। নারীদের ব্যাপারে সুনির্দিষ্ট, একবারে স্পষ্টভাবে কি করা হবে, কি দেওয়া হবে এবং কতটুকু ঋণ সুদে দেওয়া হবে, কোন ব্যাংকগুলি পাবে, এভাবে যদি না করা হয় তাহলে নারী উদ্যোক্তারা কোন ব্যাংকের কাছে যাবে? সহায়তা না পেলে অনেক ক্ষুদ্র নারী উদ্যোক্তা হারিয়ে যাবে বলেও আশঙ্কা উইমেন চেম্বারের। অনেক নারী উদ্যোক্তা কিন্তু ঝরে পড়বে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা টেস্ট জালিয়াতি হোতার সাহেবকে ডিবির কাছে হস্তান্তর, রিজেন্ট কার্যালয়ের র্যাবের অভিযানে জাল টাকা উদ্ধার।
অভিযোগ প্রমাণ হলে যাবজ্জীবন হবে শাহিদের, বলছে দুদক। জড়িত অন্যরাও ছাড় পাবে না, মন্ত্রীদের হুঁশিয়ারি। আগের সচিবের মৌখিক নির্দেশ রিজেন্টের সাথে চুক্তি, স্বাস্থ্য ডিজির ব্যাখ্যা। সন্তুষ্ট না হলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। করোনায় আরও 33 জনের মৃত্যু, শনাক্ত 3163। ভেজাল হ্যান্ড স্যানিটাইজারের বাজার সয়লাভ। করোনায় থেমে আছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি, কর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান। সবশেষ খবর জানতে ডায়াল করুন 201 নম্বরে আর ভিজিট করুন equity-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/equity24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।